আমাদের প্রতিবাদ করতে হবে কোথায়? বাংলাদেশে যে ঘটনা ঘটছে কিভাবে প্রতিবাদ করবেন? অবশ্যই বলার স্বাধীনতা আছে, এটা একটা জিনিস মাথায় রাখবেন। সাথে সাথে ইন্টারন্যাশনাল ইস্যু, আন্তর্জাতিক বিষয়, আমাদের দেশের পররাষ্ট্র নীতি কিছু আছে, সেটা না আমাদের প্রতিবাদটা পররাষ্ট্র নীতিকে না কোনোভাবে আঘাত করে, এটা মাথায় রাখবেন। আমরা আমার দেশের সরকারকে চাপ দেব যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি, যে তাদের উপরে যে সেখানকার সংখ্যালঘুদের উপরে যে দমনপীড়ন হচ্ছে যতটুকু খবর পাচ্ছি, এটা যাতে বন্ধ করে আপনি সরকার বিদেশ মন্ত্রীকে দিয়ে বাংলাদেশকে জানান, চাপ দেন। আপনার এক ফোনে যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়, আপনার এক ফোনে রুশকে ফোন করুন ওখানকার সংখ্যালঘুদের দমনপীড়ন বন্ধ করার জন্য। তা না করে এই শুভেন্দু অধিকারীদের মতো রাজনৈতিক কারবারিদেরকে রাস্তায় নামিয়ে মানুষের মধ্যে বাংলাতে শান্ত বাংলাকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না। আওয়াজ তুলতে হবে। আজকে আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল বাংলাদেশ নিয়ে আপনার অবস্থান কি? আমার অবস্থান কেন, আমার পার্টির অবস্থান আপনাদেরকে শুনিয়ে রাখি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যে চলছে বা চলছিল তা আমরা ইউক্রেনের পক্ষে। প্যালেস্টাইন ইসরায়েল যে হচ্ছে, ইসরায়েল যেভাবে অগ্রসর করছে প্যালেস্টাইনের পক্ষে উপরে, আমরা প্যালেস্টাইনের পক্ষে। সারা পৃথিবীতে যে কোনো অগ্রসরের বিপক্ষে, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পক্ষে। আমেরিকার সাদা চামড়ার মানুষেরা ওখানকার কালো চামড়ার মানুষের উপরে যে অত্যাচার করছে, আমরা কালো চামড়ার মানুষের পক্ষে। ঠিক একইভাবে মণিপুরে যে ধরনের আক্রান্ত হচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে সেই মানুষদের পাশে আমরা। ঠিক একইভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের পক্ষে আমরা, কারণ ওখানে তারা অত্যাচারিত হচ্ছে এই খবর আমরা পাচ্ছি। ঠিক একইভাবে আমরা উত্তরপ্রদেশে যেভাবে মসজিদের সার্ভের নামে ওখানে আক্রমণ করে ওখানকার সংখ্যালঘুদেরকে গুলি করে মারা হয়েছে, উত্তরপ্রদেশের ওই সংখ্যালঘুদের পাশে আমরা। এটা আমাদের পার্টির স্ট্যান্ড। আমি আজকে বলে এসেছি, আমাদের নতুন করে বলতে লাগবে না, আমাদের নতুন করে সার্টিফিকেট দিতে লাগবে না। আমাদের দল তো তৈরি হয়েছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আমরা আগামী দিনে বাংলাদেশ হাই কমিশনে যাব, আমাদের পক্ষ থেকে সেখানে ডেপুটেশন দেব। আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকুক, কিন্তু আমাদেরও একটা লিমিটেশন আছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। কিন্তু আপনাদের বলে রাখি, যে বাংলাদেশের ঘটনা দেখছেন, উত্তরপ্রদেশের ঘটনা দেখছেন, উত্তরাখণ্ডের ঘটনা দেখছেন, বিভিন্ন ঘটনা দেখছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। পৃথিবীর ইতিহাসে একটু দেখুন, এখন তো দুনিয়া মুঠি মে, সারা পৃথিবীতে এখন হাতের মধ্যে, সারা পৃথিবীতে এখন হাতের মধ্যে অ্যান্ড্রয়েড আছে। দেখুন, যেখানে মানুষরা সংখ্যালঘু সেখানেই আক্রমণ হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা। আমেরিকায় কালো চামড়ার মানুষেরা সংখ্যালঘু, সাদা চামড়ার সংখ্যাগুরুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আপনি দেখুন, যেখানে বর্ণগত সংখ্যালঘু, শুধু ধর্মগত নয়, ধর্মীয় পরিচয় সংখ্যালঘু নয়, জাতিগত সংখ্যালঘু, বর্ণগত সংখ্যালঘু, ধর্মগত সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু দেখবেন তাদের উপর আক্রমণ হয়, চাপিয়ে দেওয়ার জন্য হয়। মহারাষ্ট্রে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে তাদেরকে খেদাও করেছিল, আমরা ভুলে যাচ্ছি না। ওখানে বাংলা ভাষার মানুষ সংখ্যালঘু ছিল। আপনি সংস্কৃতিগত কালচারালি যারা মাইনরিটি তাদের উপর আক্রমণ হচ্ছে। এটা পৃথিবীর এগুলো চলছে, এগুলো বন্ধ করতে হবে। আমি জানি না ইউনাইটেড নেশন অনেক বড় একটা ক্ষমতাধারী হয়ে বসে আছে, তারা নির্দিষ্ট টাইমে নভেম্বর মাসের ডিসেম্বর 18, আরে বাবা মাইনরিটি দিবস কত, 18 নভেম্বর না ডিসেম্বর, সরি 18 ডিসেম্বর মাইনরিটি ডে হিসাবে তারা সেলিব্রেশন করছে। কিন্তু প্রকৃতভাবে মাইনরিটিসদের যে রাইটস গুলো আছে সেগুলো কতটা প্রোটেক্ট হচ্ছে তা নিয়ে পর্যালোচনা করছে কি করছে না, আমার মনে প্রশ্ন থেকে যাচ্ছে ইউএন। তো এটা নিয়ে আমাদের ভাবতে হবে। তা আপনাদের বলবো, বাংলাদেশের ঘটনা থেকে শুরু করে ইউক্রেন প্যালেস্টাইন থেকে আমাদের মুজাফফরনগরের দাঙ্গা থেকে শুরু করে আমাদের বর্তমানে মণিপুর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, যেই ঘটনা হোক না কেন, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা সমাজকে সঠিক বার্তা দেবেন। আবেগ, আসাম ত্রিপুরা তো একইভাবে চলছে, আপনারা আবেগকে কন্ট্রোল করুন, সমাজে সঠিক মেসেজ দেবেন, সমাজে সঠিক মেসেজ দেখবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, কারণ কারো ট্র্যাপে পড়বেন না। তাদের লক্ষ্য হচ্ছে কি
ক্ষমতায় টিকে থাকা, সর্বোচ্চ জায়গায় রাখা। আপনি বলুন তো, এ তো হিন্দু মুসলমান সংখ্যালঘু সংখ্যাগুরু তো সবাই করছে। একজন কি হচ্ছেন, আমেরিকায় চোখের ডাক্তার দেখাতে চলে যাচ্ছে, এত অ্যাসেট বানিয়ে ফেলেছে, আর অন্যজন হিন্দু মুসলমান এই সংখ্যালঘু সংখ্যাগুরু করতে করতে আইসিসির টপ মোস্ট পোস্টে চলে যাচ্ছে। আর আপনার আমার যারা পাড়াতে হিন্দু মুসলমান করছে তারা ক্রমশ তলনিতে চলে যাচ্ছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, ছাত্র ভাইয়ের যারা উপস্থিত হয়েছে, যে লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার রাখবেন, যে আমরা সমাজ ব্যবস্থা বদলাবো, যে দুর্নীতি, যে অন্যায়, যে অপশাসন হচ্ছে এর বিরুদ্ধে কথা বলবো। এবার এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনও এসে যেতে পারে, পরও আসতে পারে, এটা নিয়ে আমরা কম্প্রোমাইজ করব না। এটাকে আগে ঠিক করতে হবে, নাহলে আমাদের আজকে দিন কি হচ্ছে, সোসাইটিতে একটা জিনিস ঘুণ ধরে গিয়েছে সোসাইটি, যে কে অন্যায় করছে আগে তার পরিচয়টা দেখি, ও কি আমার লোক, তাহলে চুপ করে যাব। আর ও অন্য, আমার সাথে ওর সম্পর্ক নেই, বা আমার মানে সার্কেলের নয়, প্রতিবাদ কাকে বলে দেখিয়ে দেবো। আবু সিদ্দিক আল্লাহরকে পিটিয়ে খুন করলো পুলিশ, কোনো প্রতিবাদ প্রতিরোধ অন্য কাউকে দেখতে পেলাম না। আর আমাদের সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়েছে, খুন করেছে, দুটোই খুন হলো, দুটোই রাজ্য দায়ী। কিন্তু সেখানে দেখুন তার পরিবারকে চাকরি থেকে শুরু করে তার পাশে দাঁড়িয়ে গেল। এইটা হচ্ছে ডিফারেন্স, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। আবার সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে তাকেও খুন করলো, তা নিয়ে কোনো উচ্চবাচ্য নাই। দেখুন আইএসএফ, আমি যে পার্টি থেকে আমাদের বিলং করি, যে পার্টির আপনারা একটা ছাত্র সংগঠন আপনারা দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, সে পার্টি কিন্তু যেমন আবু সিদ্দিকের জন্য রাস্তায় নেমেছিল, যেমন পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের জন্য রাস্তায় নেমেছিল, ঠিক একই ভাবে পরিযায়ী শ্রমিক সোমনাথ দেবনাথের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। তাই এই বলে বক্তব্য শেষ করছি। তিনটে জ্বলন্ত ইস্যু আমাদের সামনে ঘুরছে, মানে খুবই ভয়ঙ্কর, প্যাথেটিক। প্রথম হচ্ছে মণিপুর। আজ 2 থেকে 2.5 বছর কিভাবে সেখানে আগুন জ্বলছে, কিভাবে সেখানে দুটো জনগোষ্ঠীর মধ্যে লাগিয়ে রেখে তাদের ক্ষতি করছে, যার একটা কলে দুর্ভাগ্যের বিষয় ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ, রাশিয়ার মতো সুপার পাওয়ার নিয়ে ঘুরে সেও মোদিজির কলে ভয় পেয়ে যুদ্ধ বন্ধ করে দিয়েছে। সে মণিপুরে গিয়ে যে দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াইকে বন্ধ করতে পারছে না কেন, এ আমাদের ভাবাচ্ছে। এটাকে নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে, আওয়াজ তুলতে হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে, তার ভূমিকা কি, মণিপুরের সিএম এর ভূমিকা কি? কদিন আগে দেখলাম একজন আদিবাসী জনগোষ্ঠীর মহিলাকে তার স্বামীর সামনে রেপ করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। মাস 1 বছর আগে দেখেছিলাম আদিবাসী দুটো মহিলাকে সম্পূর্ণরূপে উলঙ্গ করে প্যারেড করাচ্ছিল, সেখানে কোনো মন্তব্য দেখতে পেলাম না। বা কেন্দ্রের যে সরকার আছে সে হস্তক্ষেপ ঠিকঠাক করছে না। এই একটা জ্বলন্ত ইস্যু মাথায় রাখবেন, একদম রাষ্ট্র স্পন্সর, দেখতে পাচ্ছি তো। এটার বিরুদ্ধে আমাদেরকে চর্চা করতে হবে, প্রতিবাদ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবো, মানুষকে বার্তা দেব। একটু পরে হবে ভাই, মিডিয়ার বাইট পরে হবে, মানুষকে বার্তা দেব। তার আগে আমাদের যে মাদার পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার কার্যকারী সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, অনেক ছাত্র স্যারের হাত থেকে তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় আছে। আমি একবার ইকো পার্কে গিয়েছিলাম, মানে মাঝে মধ্যে যাই সাইডে গিয়ে আমি একটু মাইন্ডকে রিফ্রেশ করি, মেন জায়গায় যাই না, প্রচুর ভিড়ভাড়টা, সাইডে যাই। তো এক জায়গায় বসে আছি গাড়ি লাগিয়ে, 2-3টে ছেলে আসলো, একদম হালকা বয়সী, মানে আমাদেরই বয়স, মনে হয় আমার থেকে হয়তো ছোট হবে। তো আসলো, কথাবার্তা বললাম, তো কোথায় না কোথায় কথা বলতে বলতে জানলাম ওর মধ্যে একজন এই ডিএসপি, একজন ডিএসপি, মানে জাস্ট ওর হবে এবার কি বলে রে ভাই, ট্রেনিংটা বাকি আছে, মানে জাস্ট হয়েছে। তো কথা বলতে 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 আমাদের মাস্টার সাহেবের নাম উঠে আসলো। মাস্টার সাহেবের কাছ থেকে সেও একটা সময় শিক্ষা নিয়েছে, মাস্টার সাহেবকে শিক্ষা দান করেছে। তো অনেক ছাত্রকে তৈরি করেছে। আশা করছি আমাদের সাথে মাস্টার সাহেব আছেন, আমাদের ছাত্র ইউনিটকেও তিনি তার মতো ভাবে সবসময় সুপরামর্শ দেয়, দিয়ে আসছে, আজকেও দিয়েছে, আগামীতেও দেবে। তাই সেই মাস্টার সাহেবের মুখ থেকে আমরা আগামীর জন্য
আগামী স্টুডেন্ট ফান্ডের নেতৃত্বে কারা থাকবে, কাদের নেতৃত্বে টোটাল স্টুডেন্ট ফান্ড সারা রাজ্য জুড়ে চলবে, তাদের নাম ঘোষণা করবে। তবে আমি আপনাদের একটা কথা বলবো, যে যে ডেজিগনেশন পাচ্ছেন সেটা একটা শোপিস আমি মনে করছি। কি বললাম? শোপিসে রাখার জন্য। আপনাকে আমাকে প্রত্যেককে মনে করতে হবে, একটা কমার্শিয়াল ভাবে আমি কথাটা বলছি, কমার্শিয়াল মাইন্ডের কথাটা বলছি, যে আপনারও একটা শেয়ার আছে স্টুডেন্ট ফান্ডের, আমিও একজন মালিক স্টুডেন্ট ফান্ডের, ব্যবসাটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা দেখভালের জন্য এই কজনকে নিযুক্ত করলাম। ঠিক যেভাবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, সমাজের মধ্যে কিছু বিশৃঙ্খলা হলে পুলিশকে আমরা মাইনে দিয়ে রেখেছি ওদের দেখভালের জন্য, এতটুকুই, আর কিছু নয়। ওদের ডিউটিটা কি? আমরা এতজন মানুষ নিজের কাজে ব্যস্ত আছি, যারা অন্যায় করবে আমরা সবাই মিলে তাকে সময় পাবো না, সহজ ভাষা যদি বলি। সেজন্য আমরাই গাঁটের টাকা দিয়ে তাদের মাইনে দিচ্ছি, বিভিন্ন র্যাঙ্ক করে দিয়েছি, যে অন্যায় করলে তুমি এটা দেখো তো, এতটুকু, এর থেকে বেশি কিছু তাদের ডিউটি নয়। কিন্তু আজকাল পুলিশ হচ্ছে দলের সভাপতি সম্পাদক হয়ে যাচ্ছে। এইটা কি তো নষ্ট করতে হবে, এটা কি শেষ করতে হবে, আবার পুরাতন জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই মাস্টার শামসুল আলী মল্লিক সাহেব আপনাদের এখানে যে কমিটি আগামীর জন্য দায়িত্ব নিয়ে কাজ করবে তাদের নামগুলো ঘোষণা করছে। এর মধ্যে আপনাদের কেউ বিভিন্ন মার্কেটে গিয়ে, বাজারে গিয়ে দুটো চারটে মাইক লাগিয়ে শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস করে দিচ্ছে, এটাও চিৎকার চেঁচামেচির প্রয়োজন নয়। ভালো করে সাধারণ মানুষ যে যে ভাষাই বোঝে, আঞ্চলিক ভাষাতে কথা বলে, তাদেরকে বোঝাতে হবে যে আপনাকে 1000-1200 টাকা ধরিয়ে দিচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছে। গতকালকে আমি এক জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তায় একজন দাঁড়িয়ে ছিল, স্বাভাবিকভাবে আমার সিকিউরিটি তাকে রাস্তা থেকে একটু সরায়, সামনে কেউ দাঁড়ালে তো আমি সিকিউরিটিকে বারণ করলাম, ওকে সরিয়ে লাভ হবে না। আমি বললাম ওর চাকরি 20 লক্ষ টাকায় অন্যজন কিনে নিয়েছে, ও চাকরির মামলা প্রার্থী কোর্টের ধারে ঘুরছিল। তো আমি বললাম ও এমনি টেনশনে আছে, ওকে সরিয়ে কি হবে, আমি বরঞ্চ পাশ দিয়ে চলে যাই। তো ব্যাপারটা হচ্ছে এইগুলো, এই অন্যায়কে তো আমাদেরকে রোধ করতে হবে, মানুষকে বোঝাতে হবে। 1000 টাকা 1200 টাকা বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে আপনার কাছে আসছে, ঠিক কথা, কিন্তু আপনার ছেলের চাকরিটা আবার 20 লক্ষ 15 লক্ষ টাকা অন্যজন কিনে নিচ্ছে। এই যে অন্যায়টা কিভাবে আটকানো যাবে, কখন আটকাবে, কখন অন্যায় করতে ভয় পাবে, এই দুর্নীতিগুলো করবে না যখন মানুষ সচেতন হয়ে যাবে। এখন আপনারা দেখুন, মানুষ 100টা মানুষের মধ্যে 10টা মানুষ সাথে প্রতিবাদ করছে, সেই যখন প্রতিবাদের সংখ্যাটা 10 থেকে টেনে 50-এ নিয়ে যেতে পারবে না, তো 50% মানুষ প্রতিবাদ করছে যে যার স্তর থেকে, তখনই দেখবেন এই সমস্ত অন্যায় বন্ধ হবে, এই অপশাসন গুলো বন্ধ হবে, স্বাভাবিক আমরা যে সমাজ ব্যবস্থা চাইছি সেটা উঠে আসবে। আমি আর কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। ওবিসি সার্টিফিকেট নিয়ে ছাত্র যুবদের মধ্যে নানান টেনশন। অনেকে একটা সময় মুখ্যমন্ত্রী বাহবা নিয়েছিলেন, এখন তিনি মুখ লোকাবেন কোথায় সেই জায়গা খুঁজে পাচ্ছে না, শুধু সুপ্রিম কোর্টে একটা মামলা ঠুকে দিয়ে ভেবেছেন যে আমি হাত উদ্ধার হয়ে গেলাম। আমারও তো এসএলপি করা আছে, আমাদের পক্ষ থেকে 2টো মামলা করা আছে, আমরা 2টো মামলা চালাচ্ছি, একটা আমি চালাচ্ছি, আমাদের পার্টির ছেলে একজন চালাচ্ছে, সেও স্টুডেন্ট ফান্ডের আছে। সময়ের সাথে সাথে তাকে আমরা আপনাদের সামনে দেখাবো, সেও স্টুডেন্ট ফান্ডের ছেলে, আমরা মামলা চালাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে মামলা তো কোর্টে চলবে, কিন্তু হাইকোর্ট যে অর্ডার দিয়েছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 তাকে ভায়োলেট করা হয়েছে। একে যদি ভায়োলেট না করতো, একে যদি মান্যতা দিয়ে সার্ভে করতে এবং বিধানসভায় বিল পাস করাতো, তাহলে কারো ক্ষমতা ছিল না, কারো পেন চালানোর ক্ষমতা ছিল না, মামলা করলে মামলাটা প্রথমেই মুখ থুবড়ে পড়তো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 13 বছর ধরে মামলা চললো, সার্ভে রিপোর্ট ঠিকঠাক জমা করতে পারলো না। সুপ্রিম কোর্টে মামলা চলছে, ওখানেও সার্ভে যে রিপোর্ট জমা করেছে, যার এত ত্রুটি বিচ্যুতি, বিরোধী পক্ষের যারা আছেন যেইগুলো ল্যাগ, যেগুলো গ্যাপ, যেগুলো ভুল আছে এমন ধরে দিচ্ছে, সেইগুলোকে উত্তর দিতে পারছে না। এমনি প্রায় 15 বার হিয়ারিং হয়ে গিয়েছে, ডেট পার হয়েছে, একবার মাত্র সওয়াল জবাব হয়েছে। ভাবতে পারছেন কোন জায়গায় আছি আমরা, ওটা গেল। কিন্তু ওবিসি যে সমস্যার সমাধান কিভাবে হবে আপনারা ভাবছেন, আমিও ভাবছি, সবাই ভাবছে, পশ্চিমবাংলার একটা শিক্ষিত সমাজ ভাবছে, কিন্তু এটা তো
রকেট সায়েন্স নয়। এটা কি করতে হবে, ওই ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে 1993 যে নামস এন্ড কন্ডিশন আছে, কন্ডিশন অনুযায়ী সার্ভে করে বিধানসভায় বিল পাস করালি আবার এই প্রায় 90% মুসলিম এবং 10% হিন্দু সমাজের মানুষ আবার ইনক্লুড হয়ে যাবে, কিন্তু সেটা করছে না। এই বিষয়ে আজকে আমি চর্চা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের রাজ্যের অভিভাবিকার কাছে, যেটা করা হোক। তবে আপনাদের বলবো, সময় স্বল্প ছিল বলে আমি সব কথা বলে উঠতে পারিনি। আপনাদের একটা আওয়াজ তুলতে হবে, কারণ আওয়াজটা এই জন্য তুলতে হবে, এই ওবিসি নিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা বোঝানো হচ্ছে ওবিসি সংরক্ষণ নাকি মুসলমানরা নিয়ে নিচ্ছে, যারা পিছড়ে বর্গের হিন্দুরা নাকি ওবিসি সংরক্ষণ পাচ্ছে না, এই নিয়ে একটা বিতর্ক তৈরি করছে। আমি আপনাদের বলবো, আপনাদেরকে আওয়াজ এটাই তুলতে হবে যে আপনার কেন্দ্র সরকার ওবিসি সংরক্ষণ কত দিচ্ছে, 27%, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাত্র 17%। আওয়াজ আপনাদের তুলতে হবে, ওই 113টা যে জনগোষ্ঠী উপজাতি ওবিসি উপজাতি বাদ গিয়েছে, সেটাকে 10 মিনিট পরে চালাবে বাইরে, সেটাকে ইনক্লুড করে আর 10% সংরক্ষণ বেরিয়ে 27% ওবিসি পশ্চিমবাংলায় করতে হবে, এই দাবিটা আপনাদের তুলতে হবে। আমি খুব এখন এই বিষয়টার পরে এটা বলে এটা আমি এই পাঠটা সমাপ্ত করলাম। আগামী সময় হলে আবারও আপনাদের সাথে মত বিনিময় করব। আমি একটা অনুরোধ আপনাদের কাছে, আমরা ছাত্র যুব, আমাদেরকে বিনয়ী হতে হবে। আমরা যদি বিনয়ী না হয় সমাজ গড়ব কিভাবে? আমরা ভালো কাজে নিয়োজিত হব, প্রয়োজনে 5টা মানুষ আমাদেরকে খিল্লি করতে পারে, আমরা এইখানে ঢুকাবো, ওইখানে বার করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করব। আমাদের এই মানসিকতা নিয়ে চলতে হবে। প্রয়োজনে সমাজের স্বার্থে নির্দ্বিধায় পিঠ পেতে দিতে হবে, কিন্তু মুখে কোনো কথা বলা যাবে না, এটা আমাদের করতে হবে। আমরা যদি বিনয়ী হই, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। না হলে আমাদের হালকা বয়স, স্বাভাবিকভাবে রক্ত গরম, মাঝে মধ্যে করে ফেলবো, এটা আপনাদের লক্ষ্য যে থাকবে, সেই লক্ষ্যচ্যুত হয়ে যাবেন। এখন কোনোভাবেই বয়সের সাথে সাথে যেটা স্বাভাবিক হয়ে যায় সেটাকে কন্ট্রোল করতে হবে। কোনোভাবেই বয়সের এটা থাকে যে একটা ইয়াং ছেলে আমাকে ওই বললো উত্তর দিলাম, এটা নয়, আমাকে কন্ট্রোল করতে হবে। আর যে নিজের প্রতি কন্ট্রোল করতে পারে, পৃথিবীকে সে কন্ট্রোল করতে বেশিক্ষণ তার সময় লাগবে না, সমাজকে কন্ট্রোল করতে বেশিক্ষণ সময় লাগবে না, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে।